Shambhavi Productions. শাম্ভবী প্রোডাকশনস ও গল্প ও আড্ডা প্রোডাকশনসের যৌথ উদ্যোগে আজ প্রদর্শিত হতে চলেছে লেখিকা সুনন্দিতা দেবনাথের উন্মার্গ গল্পটি। গল্প ও আড্ডা প্রোডাকশনসের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের সহযোগিতার দরুন এই গল্পটি অনেকখানি প্রাণ ফিরে পেয়েছে। আগামীতেও তারা আমাদের সাথেই যৌথভাবে এমন আরও অনেক প্রজেক্টে কাজ করবেন। আপনাদের সকল শ্রোতা বন্ধুদের ঐকান্তিক সহযোগিতা কাম্য। আমরা অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনকেই পাথেয় করে এগোতে চাই। আপনারা ইতিমধ্যেই আমাদের প্রতিটি গল্পকে পছন্দ করেছেন আর আগামী দিনেও করবেন বলেই আমরা বিশ্বাস করি। নতুন ধরনের বিষয়গুলিকে তুলে ধরতেই আমরা বেশি আগ্রহী। আপনাদের পছন্দের উপরে ভিত্তি করেই আমরা আগামী প্রেজেন্টেশনগুলোকে আনতে ইচ্ছুক। আপনারা আপনাদের নিজস্ব লেখনী আমাদের মেল আইডিতে সেন্ড করে দিতে পারেন। সমস্ত ডিটেলস নিচে দেওয়া ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আসুন এবার জেনে নিই লেখিকা সুনন্দিতা দেবনাথ সম্পর্কে কিছু কথা। সুনন্দিতা দেবনাথের জন্ম 17 ডিসেম্বর 1997 সালে কলকাতায়। ছোটবেলা থেকেই লেখালেখির তাগিদটা ছিল। এর পাশাপাশি তিনি নানান বিষয়ের প্রতি নিজের দক্ষতাকে সমানভাবে প্রদর্শিত করার জন্য সচেষ্ট থেকেছেন। ভৌতিক গল্পের প্রতি চিরকালই ওনার আকর্ষণ ছিল। এছাড়াও ফেসবুকে লেখালেখির পাশাপাশি জলছবি নামক নিজস্ব ফেসবুক পেজেও লেখালেখির মধ্য দিয়ে তিনি অনেকটাই সমৃদ্ধি অর্জন করেছেন। অপরাজিতা ম্যাগাজিনেও তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও আরও অনেক জায়গাতেই তিনি লেখালেখি করে চলেছেন। সেই লেখাগুলির মধ্যে থেকেই একটি গল্প আপনাদের সামনে আজ আমরা তুলে ধরলাম। শুরু করতে চলেছি আজকের গল্প সুনন্দিতা দেবনাথের উন্মার্গ। মিমি আজকেও আবার ধরপড় করে উঠে বসল বিছানাতে। আবার সেই ভয়, অথচ জানে না কিসের ভয়। গত 3-4 দিন ধরেই এটা তার সাথে ঘটেছে। শরীর শুকিয়ে যাচ্ছে। একাই গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে, তবুও। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। মনে পড়ল কলেজ যেতে হবে। মনের জোর নিয়ে একটা পা খাটের নিচে রাখল। মিমি মুখার্জি, বয়স তা প্রায় 20-22 হবে। এই এক কামরার ফ্ল্যাটে বলতে গেলে সে একাই থাকে। মা বাবাকে ছাড়া স্বাধীন জীবন সে ভালোই উপভোগ করছে। তবে সাথে একটা মেয়ে থাকে যে তার দেখাশোনা করে। সেও গত কয়েকদিন হলো আসছে না। শহরের একটা নামী কলেজে সেকেন্ড ইয়ারে এই বছরই ভর্তি হয়েছে। তাই কলেজ যাবে মনে পড়তেই ফ্রেশ হতে গেল। তাড়াতাড়ি ব্রেকফাস্টকে বেরিয়ে পড়ল। অটোতে উঠতেই চারিদিকের পরিবেশটা কেমন অচেনা লাগতে শুরু করলো। তারপর খানিক পরেই মনে পড়ল প্রবালের মুখটা। যেন কত যুগ দেখেনি তাকে। মনে পড়া মাত্রই ফেসবুক খুলে ওই প্রোফাইলটা সার্চ করতে শুরু করল। তারপর মেসেঞ্জার। গত কদিনে কোনো আপডেট নেই। এসব দেখে মনটা হঠাৎই খারাপ হয়ে গেছিল। তারপর কলেজটা হঠাৎ করে নজরে পড়তেই এসব ছাই পাশ ভাবনা মাথা থেকে সরিয়ে অটো থেকে নেমে দাঁড়ালো। টাকা মিটিয়ে সোজা কলেজের গেটে। কলেজে ঢুকে নিজের ক্লাসের দিকে পা বাড়ানো মিমি। ওকে দেখা মাত্রই অজয়, নেহা, মল্লিকা প্রায় একসাথে বলতে শুরু করলো, কি খবর রে তোর? আমরা তো ফোন করে করে হয়রান। ছিলিস কোথায় বলতো? তারপর তোর ঠিকানা খুঁজেই পেলাম না। আজই তো ভাবছিলাম আমরা কলেজ থেকে ঠিকানা সংগ্রহ করে তোর বাড়ি যাব। ভয় পাইয়ে দিয়েছিলিস ভাই। মিমি সবে উত্তর দিতে যাবে, ঠিক এই সময় মল্লিকা ওকে থামিয়ে বলল, শোন, তোর বাড়ির ঠিকানাটা কিন্তু এবার আমাদের দিয়ে যাবি, বলে দিলাম। এদিকে তুই ছিলি না, অন্যদিকে কী সব হয়েছে তুই জানিসও না। যাক, সেসব ছাড়, আগে বল তুই কোথায় ছিলি? কিছু বুঝতে না পারলেও ওদের সবার প্রশ্নচিহ্ন মুখগুলোকে মিমি এড়িয়ে যেতে পারল না। তাই নিজেকে স্বাভাবিক দেখাতেই বলে ফেলল, ঠিক আছে এখন।
এবার অজয় ওর দিকে তাকিয়ে বলল, আগে তুই বস, তারপর একটা খবর দেওয়ার আছে তোকে। মিমি অবাক দৃষ্টিতে বলল, কি খবর? নেহা জানালো, প্রবালকে পাওয়া যাচ্ছে না জানিস, এদিকে তোকেও ফোনে পাচ্ছি না। একটা ঠিকঠাক নম্বর দিয়ে যাবি, বুঝেছিস? তারপর শোন, আরে ওর বাবা মাও তো কলেজে এসেছিল, সেই থেকেই তো বিষয়টা জানাজানি হলো। সব শুনে অবাক হলো মিমি। এইসব আবার কি? সবটা খুলে জানতে চাইল। শেষে ওদের কথা শুনে যা বুঝলো তাতে এই দাঁড়ায় যে প্রবাল সপ্তাহখানেক আগে সন্ধ্যাবেলা কিছু না বলে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর বাড়িতে ফেরেনি। এইসব শুনতে শুনতে কষ্টে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠেছিল। অসহায় দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বসে পড়ল একটা বেঞ্চে। মিমি যে মনে মনে প্রবালকে ভালোবেসে ফেলেছিল এ কথা সবারই অজানা। প্রবাল তাকে পছন্দ না করলেও এটাই ছিল সব থেকে বড় সত্যি। আর সেই প্রবাল নিখোঁজ শুনে মিমির নিজেকে ঠিক রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবুও কোনো ক্রমে নিজের অভিব্যক্তি বন্ধুদের থেকে আড়াল করে কলেজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক রাস চিন্তা ভয় নিয়ে ফ্ল্যাটে ঢুকল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এসেছিল। রাতের খাবারটা তাই বাইরে থেকেই নিয়ে এসেছিল। ঘরে ঢুকতেই একটা উগ্র পচা গন্ধ নাকে এলো। দরজাটা লক করে ঘরের ভেতরে ঢুকতে যাবে এমন সময় মনে হলো পিছনের দেওয়ালে একটা বিরাট ছায়ামূর্তি। ভয়ে রীতিমতন বুক কাঁপছে। নিমেষেই কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো। ছায়ামূর্তির মাথার অংশের অবয়বটা ঘরের সিলিংয়ের দিকে পড়েছে। পিছন ফিরে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কে কে? তারপর এক মুহূর্ত সব চুপচাপ। ছায়ামূর্তি মিলিয়ে গেল। মিমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভেবে নিল হয়তো তার দেখার ভুল। একা বলেই হয়তো উদ্ভট ভাবনা মনে এসেছিল। ঘরের আলোটা জ্বালিয়ে নিল। রান্নাঘরের দিকে গেল খাবারটা রাখতে। তারপর ফ্রেশ হয়ে বাবা মাকে একটা ফোন করে নিল। তারাও ফোনে ফুলির খোঁজ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। সাথে এটাও জানালো পরবর্তী ৩-৪ দিনের মধ্যেই ওরা আসবে। ফোনটা রেখে একটু আশ্বস্ত হলো মিমি। যাক, মা বাবা আসছে, এটাই শান্তি। তারপর গিয়ে রান্নাঘরে ঢুকল। খাবারের প্যাকেটটা ছিঁড়তে গিয়ে দেখল খুব শক্ত, তাই ছুরিটা খোঁজা শুরু করলো। কাজের সময় একটা জিনিসও হাতের কাছে পাওয়া যায় না। এইসব ভাবতে ভাবতেই রান্নাঘরের একটা কোণ থেকে ছুরিটা উদ্ধার করল। হাতে নিতেই চমকে উঠল। কালো কিছু একটা লেগে আছে মনে হলো। ভালো করে দেখতে গিয়ে যা দেখল তাতে পিলে চমকে ওঠার জোগাড়। শুকনো রক্তের দাগ। প্রায় সঙ্গে সঙ্গেই হাত থেকে পড়ে গেল ছুরিটা। ধপ করে বসে পড়ল মেঝের উপর। সর্বাঙ্গ আবার ভয় কাঁপতে শুরু করল। পর মুহূর্তেই দেওয়ালে সেই ছায়ামূর্তিটা প্রকট হয়ে উঠল। না, এবার একটা নয় বরং দুটো অবয়ব দেওয়ালে স্পষ্ট হল। সজোরে চিৎকার করে উঠল মিমি। কে কে ওখানে? কোনো আওয়াজ নেই। ভয় পেয়ে সেই ছুরিটাই শক্ত করে ধরল হাতে। তারপর বলতে শুরু করল, সামনে এলে আমি ছুরি চালিয়ে দেবো বলে দিলাম। একা পেয়ে ভয় দেখানো? একবার সামনে পাই। ঠিক তখনই কেউ একটা ওর কানের পাশ ঘেঁষে খুব কাছে এসে বলল, আর কতবার? এবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে। আবার ঘরে সেই বিশ্রী একটা দুর্গন্ধ। আগে এত তীব্রভাবে গন্ধটা নাগে আসেনি, কিন্তু আজ অসহ্য লাগছে। উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকলো গন্ধটা কিসের, অবয়বগুলোই বা কার। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর মিমি ফুপিয়ে কেঁদে উঠল। ডান হাতে তখনও ছুরিটা শক্ত করে ধরে রেখেছিল সে। হঠাৎ মনে হলো হাতটা কেউ সজোরে চেপে ধরেছে। কেউ যেন শক্ত হাতের বাঁধনি দিয়ে নিজের দিকে নিয়ে যেতে চাইছে। তারপর মুহূর্তের মধ্যেই মিমি ছুরিটা চালাতেই সেটি নিজের হাতের উপরেই পড়ল। পরক্ষণেই যন্ত্রণায় ছটফট
করে উঠল সে। মেঝের উপর ছড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা রক্ত। যন্ত্রণায় কাতর হয়ে তখনই কিছু বুঝে উঠতে পারছিল না মিমি। সকালের আলোটা চোখে পড়তে খুব কষ্টে চোখ দুটো খুলল সে। মাথা ভার হয়ে রয়েছে। উঠতে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হতেই মনে পড়ে গেল রাতের সমস্ত ঘটনা। উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে দেখল চারিদিক, না, কোথাও কিছুই নেই, সব স্বাভাবিক। হাতে প্রচণ্ড ব্যথা, রয়েছে রক্ত, কেটে গেছে অনেকটাই। ব্যথায় হাত নাড়ানোর উপক্রম নেই, তবুও কোনো ক্রমে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। খিদে ব্যথা সব মিলিয়ে সে তখন জর্জরিত। প্রায় 5 মাস আগের কথা। কলকাতার এই ফ্ল্যাটে উঠে এসেছিল মিমি। মালদা স্কুলে উচ্চ মাধ্যমিক শেষ করার পর কলকাতায় এসে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল। আগাগোড়াই ভীষণ ডাকাবুকো স্বভাবের মেয়েটা, তবে ছোট থেকেই ভীষণ বদরাগী। তাই তার বাবা এক প্রকার বাধ্য হয়ে মিমির কলকাতায় একা থাকার বিষয়টা মেনে নিয়েছিলেন। এখানে এসে পরিচিত ও বিশ্বস্ত ফুলিকে সঙ্গে দিয়ে গেছিলেন। ঘরের সব কাজ রান্না বান্না ওই করত, আর মিমির বাবা মা প্রতি মাসে এসে 1 সপ্তাহ মতন কাটিয়ে যেতেন মেয়ের সাথে। মিমির বাড়ি মালদা জেলার বিখ্যাত জায়গা ইংরেজ বাজারে। মিমির বাবারা 3 পুরুষ ধরে মাছের ব্যবসায়ী। এই ফ্ল্যাটটা তারা ব্যবসার সূত্রে কিনেছিলেন। অনেক আগে কলকাতাতেও তাদের মাছের ব্যবসা ছিল। পরবর্তীতে মিমির দাদু মারা যাওয়ার পর কলকাতার ব্যবসাটা একেবারে বন্ধই হয়ে যায়। এরপর থেকে জায়গাটা ফাঁকাই পড়েছিল। ব্যবসার জিনিসপত্র এখনও রয়েছে। 1 কামরার ফ্ল্যাট হলেও একটা স্টোর রুম আছে, ওখানে এখনও জিনিস ভর্তি। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরের দিকে এগিয়ে গেল মিমি। হাতের কাটা জায়গায় কিছু লাগাতে হবে, না হলে হাতে ইনফেকশন হয়ে যেতে পারে। ঘরের মধ্যে এখন আর সেই গন্ধটা নেই বললেই চলে, তবুও ভয়ে ভয়ে একবার চারিদিক চোখ বুলিয়ে নিল। হাতে ফার্স্ট এড করলো নিজেই। কিছু খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যেতেই হবে, কিন্তু কাল রাতের ঘটনার জন্য এখনও তার ভয় লাগছে। এদিকে খিদেতে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। তাই মনের জোর বাড়িয়ে কষ্ট করে হলেও গেল সেদিকে। কিছু শুকনো খাওয়ার নিয়েই ছুটে বেরিয়ে আসলো। তারপর সারাটা দিন ভয়ে ভয়ে কাটালো। বিকেল 5টার পর থেকে সন্ধে নামতে শুরু করলেই আবার সেই ভয় ঘিরে ধরল। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই। ঘুম ভাঙল আবার সেই গন্ধে। গা গুলিয়ে উঠল, ঘরময় গন্ধ। এবার তার বমি পাচ্ছে। না, আর পারা যাচ্ছে না। ঢেলে বমি উঠে কোনো রকমে উঠে বেসিনে গিয়ে হরহর করে খানিকটা বমি করে ফেলল। তারপর মুখ ধুয়ে লাইট জ্বালানোর জন্য সুইচটায় হাত দিতে সেটা জ্বলে উঠে আবার দপ করে নিভে গেল। সারা ঘরময় এক প্রগাঢ় অন্ধকার নেমে এলো। মনে মনে ভাবল, কি হলো, কারেন্ট গেল নাকি? মিমির ফ্লোরে আরও 2টো ফ্ল্যাট আছে, কিন্তু তাদের মধ্যে একজন বাড়িতে নেই। আর একটা ফ্ল্যাটে একজন বয়স্ক দম্পতি থাকেন। বেরিয়ে যে দেখবে সেই শক্তিও শরীরে নেই। বড্ড দুর্বল হয়ে পড়েছিল। একটা মোমবাতি খুঁজে নিয়ে জ্বালিয়ে সোফার উপর বসল। মনের জোর নিয়ে ভাবতে শুরু করলো ঠিক কি হয়েছিল তার সাথে। ইতিমধ্যেই গন্ধের তীব্রতা আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আচ্ছা, বাইরেও কি এই গন্ধটা পাচ্ছে সবাই? কিন্তু কই, বাইরে এরকম হলে হট্টগোল পড়ে যেত নাকি? এসব ভাবতে ভাবতেই তার মাথা ধরে এলো। মাথার পেছনে আবার একটা ব্যথা অনুভব করতে শুরু করলো। শেষের কয়েকটা দিন ধরেই ব্যথাটা এক নাগারে হয়ে চলেছে। শুধু তাই নয়, মাথাটাও বেশ ফুলে গেছিল, বিশেষ করে মাথার পিছন দিকটা। মাথায় একটু জোর দিতেই খানিক পরে মনে পড়ল 5-6 দিন আগে সকালে নিজেকে উদ্ধার করেছিল স্টোর রুমটার সামনে। তীব্র ব্যথা অনুভব করেছিল মাথায়। তারপর উঠে এসে বসেছিল সোফায়। ফুলিকে ডেকেছিল কিন্তু পায়নি। কোথাও একটা পাঠিয়েছিল ওকে। ফুলিকে খুঁজে না পেয়ে নিজেই কি করা যায় ভাবতে ভাবতে উঠে ফ্রিজ থেকে বরফ বের করে লাগিয়েছিল মাথায়। ব্যথাটা একটু কমতেই
সন্ধেবেলা পাশের ফ্ল্যাটের কাকিমাকে জিজ্ঞেস করে পাড়ারই এক ডাক্তারকে দেখিয়ে নিয়েছিল। কি যেন বলেছিল ডাক্তার, সেটাও ঠিক মনে নেই। ডাক্তারের কথা মনে আসতেই উঠে গিয়ে প্রেসক্রিপশনটা খুঁজতে শুরু করলো মিমি। খুঁজে পেতেই দেখল তাতে কিছু ব্যথার ওষুধ, কাটা জায়গায় লাগানোর মলম আর কিছু অ্যান্টিবায়োটিক পড়ে রয়েছে। তার সাথে প্রেসক্রিপশনে ইমিডিয়েটলি স্ক্যান করার কথা উল্লেখ রয়েছে। আর প্রপার রেস্ট তো আছে, কিন্তু স্ক্যানের কোনো রিপোর্ট বাড়িতে খুঁজে পেল না মিমি। তারপর হয়রান হয়ে বসে ভাবতে থাকলো, তবে কি টেস্টগুলো করানো হয়নি? বাবা মাকেও কি জানানো হয়নি সব কিছু? অনেক কিছুই মনে পড়ছে না তার, বিশেষ করে সেই দিন কি হলো, কেন স্টোররুমে পড়েছিল ওভাবে। এইসব ভাবতে ভাবতে মাথাটা ব্যথা করে উঠল। ঠিক তখনই আবার সেই ছায়ামূর্তির আবির্ভাব। এগিয়ে আসছে এবার ওর দিকে, কিন্তু এবার একটা না দুটো। ভয়ে পিছিয়ে যেতে থাকলো সে। ছায়ামূর্তি দুটো যেন ওকে গিলে খেতেই এগিয়ে আসছে। ভয়ে চিৎকার করে উঠল মিমি। না না, মেরো না, আমি কিছু করিনি। তারপর সব চুপ। চোখ থেকে হাত সরালো। না, কোথাও কিছুই নেই। তাহলে কি এটা শুধুই তার ভয়? না, মোমবাতিটা নেভেনি, কিন্তু শেষ হয়ে এসেছে প্রায় নেবু নেবু অবস্থা। তারপর অতি ক্ষীণভাবে জ্বলতে থাকল। মনে হচ্ছে পৃথিবীর বাইরে কোনো এক অজানা রাক্ষসপুরীতে বাস করছে সে। কেউ কোথাও নেই। চারিদিক থেকে ধূসর কালো অন্ধকার নেমে এসেছে, আর সেই অন্ধকার পুরীতে সে শুধুই একা। আবার সেই বিচ্ছিরি গন্ধটা। উফ, পারছে না আর, মরে যেতে ইচ্ছা করছে। ফোনটাকেও হাতের সামনে পাচ্ছে না, ছিলই তো সামনে। দরকারে কিছুই পাওয়া যায় না। গন্ধটা সহ্য করতে পারছে না আর, দম বন্ধ হয়ে আসছে। এভাবে ঠিক কতক্ষণ জানা নেই। এইবার তার ভয়টা অনেকটাই কেটে গেছে। ভাবল, না, এর একটা বিহিত করা দরকার। কিছুই মনে পড়ছে না। গন্ধটা কিসের তাকে জানতেই হবে। মরিয়া হয়ে উঠল সেটা জানার জন্য, কিন্তু এসব কাকেই বা বলবে? ফুলি ছাড়া এখানে আর কেউ নেই। আর বন্ধুরা? ফোন কোথায় গেল? ফোনটা খুঁজে না পেলে ওদেরকেও তো বলার উপায় নেই। চকিতেই আবার সেই ছায়ামূর্তি দুটো এগিয়ে এলো তার দিকে। কানের ঠিক পাশটায় একটা নিঃশ্বাস পড়ল। বুক কাঁপছে ভয়ে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। ঘেমে স্নান করে গেল মিমি। কে কি চাই বলে চিৎকার করে উঠতেই বুঝতে পারল ঘাড়ের কাছে নিঃশ্বাসটা পড়ছে। আবার কেউ ফিসফিসিয়ে বলে উঠল, দৌড়ে সরে গেল ওই জায়গা থেকে। এগিয়ে যেতেই পা লাগলো সোফার এক কোণে। কেটে গেল পায়ের আঙুলের কিছুটা। কি যন্ত্রণা, হাতেও ব্যথা। মনে হচ্ছে যেন তাকে কেউ বাঁচতে দেবে না। কোনো রকমে উঠে এগোতে যাবে, এমন সময় ঠিক সামনের দেওয়ালটায় ছায়ামূর্তি দুটোর অবয়ব স্পষ্ট হয়ে উঠল। তাকিয়ে থাকতে পারছে না সে। কোথাও কেউ নেই। ছায়া কিসের? দপ করে নিভে গেল মোমবাতির ক্ষীণ আলোর শিখাটা। আর উপায় নেই, এমনিতেই মরে যাবে। তবুও বাঁচার শেষ চেষ্টা তাকে করতেই হবে। ভাবতে ভাবতেই দুম করে জ্বলে উঠল ঘরের আলো। আবার চারিদিকটা আগের মতোই স্বাভাবিক। কোথাও অন্ধকারের লেশ মাত্র নেই। কোনো স্থবিরতা, ভয়, না, কিছুই তো নেই। হাতে পায়ে তীব্র যন্ত্রণা। এটার কিছু একটা করতেই হবে, এভাবে হয় না। আবার মাথা ব্যথা শুরু হলো। মাথাটা ছিঁড়ে যাচ্ছিল ব্যথায়। ঢকঢক করে কিছুটা জল খেয়ে নিল মিমি। ওষুধ আছে কিনা উঠে দেখতে গিয়ে পেল কতগুলো ব্যথার ওষুধ পড়ে রয়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ওষুধগুলো খেয়ে ফেলল।
পায়েও মলম লাগালো। এবার স্থির হয়ে বসে মনে করার চেষ্টা করতে লাগলো। ভাবার চেষ্টা করতেই খেয়াল পড়ল মাথার ব্যথাটা ক্রমশ বাড়ছে। না, এইসব ভেবে কাজ নেই, অন্য কিছু ভাবলে যদি মনটা ভালো হয়। ব্যথাটা যদি অন্যমনস্ক থাকলে একটু কমে, এই আশায় তাই ভাবতে শুরু করলো কলেজের দিনগুলোর কথা। কলেজের প্রথম দিনই প্রবালকে ভালো লেগে গেছিল। আস্তে আস্তে ওদের মধ্যে কিছুটা বন্ধুত্বও হয়ে গেছিল, কিন্তু সবই ওই সাধারণ বিষয়। বন্ধুত্ব হারানোর ভয়ে ভালোবাসি এই কথাটা বলতে পারেনি সে। ভেবেছিল পরে বলবে, সময় আসুক। তাছাড়া মিমির মনে হয়েছিল প্রবাল বুঝি বুঝতে পারে তার মনের কথাটা, কিন্তু চায় হয়তো মিমি প্রথমে তার মনের কথাটা বলুক। এইসব মনে করতে করতেই আবার সেই গন্ধটা নাকে এলো। মাথা জ্বলে যেতে লাগলো। উঠে দাঁড়িয়ে ভাবল গন্ধটার উৎসটা খুঁজে বের করতেই হবে। সাহসী হিসেবে পরিচিত হলেও গত কদিনের ঘটনা তার সাহস ভেঙে একেবারে চুরমার করে দিয়েছিল। ঘরের চারপাশটা দেখতে থাকলো মিমি। ঘরে তো কিচ্ছু নেই, তবে কি রান্নাঘরে? ভাবতে ভাবতেই সেদিকে এগিয়ে গেল। না, এখানেও নেই। তারপর ঘাড় ঘোরাতেই মনে হলো গন্ধটা স্টোর রুমের দিক থেকে ভেসে আসছে। ওদিকটা এমনিও অন্ধকার। লাইট জ্বালাতে গিয়ে দেখলো কেটে গেছে লাইটটা, জ্বলল না। বেরিয়ে এসে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে স্টোর রুমের ভেতর পা বাড়ালো। এবার গন্ধটা আরও তীব্রভাবে নাকে এলো। নাকটা চেপে এগিয়ে যেতে থাকলো সে। বিশেষ কিছুই নেই, একটা মই, আগের পুরনো সোফা, একটা ভাঙা চেয়ার আর পুরনো সেই ফ্রিজারটা। ওদিক থেকেই গন্ধটা বেশি তীব্রভাবে ভেসে আসছিল। আবছা আলো অন্ধকারের খেলায় ঘরটা বেশ ভয়ঙ্কর লাগছিল। মিমি আস্তে আস্তে এগিয়ে গেল ফ্রিজের দিকে। খুলতে হবে, এটা খুলে দেখতে হবে। বুকে সাহস নিয়ে ফ্রিজের ঢাকনাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই সেটা খুলে গেল। তারপর ফ্রিজারের ভেতর চোখ পড়তেই আঁতকে উঠল। আতঙ্কে সারা শরীর তখন অসাড় হয়ে এলো। হাত চলছে না। ভেতরে দুটো দেহ, এগুলো থেকেই সেই পচা গন্ধটা। চিৎকার করে উঠল ভয় পেয়ে। কি এগুলো? ভালো করে তাকিয়ে দেখে ভয় ছিটকে এসে পড়ল উল্টো দিকের দেওয়ালটায়। তারপরে ক্ষণিকের অপেক্ষা। উফ, ধীরে ধীরে মনে পড়ে যেতে শুরু করলো সব। গন্ধের তীব্রতা তখন মাত্রা ছাড়িয়েছে। প্রায় 7-8 দিন আগে কলেজে গিয়ে ভেবেছিল প্রবালকে আজ বলেই দেবে মনের কথাটা, কিন্তু চাইনি সেটা সবাই জানতে পারুক। একান্তে বলতে চেয়েছিল। তাই ইচ্ছে করেই কলেজ থেকে ফেরার সময় প্রবালকে বলেছিল, আচ্ছা প্রবাল, একটা হেল্প করবে? হ্যাঁ, নির্দ্বিধায় বলে গেল। প্রবালের কথায় মৃদু হেসে বলেছিল, আমার একটু সমস্যা হয়েছে, একটা জিনিস দরকার। আমি এখানে নতুন, কাউকে বলতে পারছি না। তুমি যদি একটু হেল্প করে দাও। মিমিকে এত ইতস্তত দেখে প্রবাল জানতে চেয়েছিল, কি প্রয়োজন? আসলে একটা ওষুধ, নামটা ঠিক মনে নেই, আমি কোথাও পাচ্ছি না, কিন্তু খুব দরকার এটা। প্রবাল বলেছিল, ও এই ব্যাপার, তাহলে তো ওষুধের নামটা জানা দরকার। নামটা আমায় বলো। আসলে মনে নেই, অনেক কঠিন নাম। তুমি যদি কিছু মনে না করো তাহলে সন্ধ্যাবেলা একটু বাড়িতে আসতে পারো কি? যদি সমস্যা না থাকে তবেই। খানিক ভেবে নিয়ে প্রবাল রাজি হয়ে গিয়েছিল। মিমি বলেছিল, কাউকে না জানালে ভালো হয়, একটু সমস্যা আছে, বুঝতেই পারছো। তুমি বাড়িতে এসেছো জানলে কলেজের সবাই আমাদের পেছনে লাগবে, বোঝোই যা হয় আর কি। প্রবাল সেটা শুনে ঘাড় নেড়ে শুধু সম্মতি জানিয়েছিল। মিমি কলেজ থেকে সেদিন হাসি মুখে ফিরে এসেছিল বাড়িতে। এসে ফুলিকে বলেছিল রাতে এখানে থাকতে হবে না, বাড়ি চলে যেতে। অবশ্য তার কারণ জানতে চেয়েছিল ফুলি। শুধু তাই নয়,
ওকে একা রেখে যেতেও চাইছিল না সে। শেষে অনেক বুঝিয়ে সুজিয়ে মিলি ওকে পাঠাতে পেরেছিল। সন্ধ্যাবেলা যথারীতি প্রবাল এসেছিল মিমির ফ্ল্যাটে। নিজেও বুঝতে পারছিল না কি বলবে, লজ্জা পাচ্ছিল ভীষণ। প্রবালকে লজ্জা পেতে দেখে মিমি মনে মনে খুশি হয়েছিল, ভাবছিল এক্ষুনি গিয়ে যদি জড়িয়ে ধরা যেত, কিন্তু না, ও তো এসব জানি না, তবে জানানোটা দরকার। ওকে বসিয়ে রান্নাঘরের দিকে গিয়েছিল। প্রবালকে নিজের হাতে কফি বানিয়ে দিতে চেয়েছিল। ইচ্ছে করেই সেদিন একটু বেশি সময় নিয়েছিল মিমি, যদি প্রবাল সেদিকে আসে। কিছুক্ষণ বসার পর প্রবাল অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিল, আর কতক্ষণ লাগবে? ওষুধের নামটা একটু তাড়াতাড়ি দিলেও ভালো হয়। এটা শুনে মিমি ইচ্ছে করেই জানিয়েছিল আর একটু বসতে। অগত্যা প্রবাল আবার এসে বসে পড়েছিল সোফায়। খানিক পরই মিমি কিছু স্ন্যাক্স আর কফি নিয়ে টেবিলের উপর রেখে বলেছিল, আগে সবটা শেষ করতে হবে, তারপর সব বলবো। প্রবাল বিরক্ত হলেও হেসে উত্তর দিয়েছিল, নিশ্চয়ই, এত কষ্ট করে করলে তুমি। একসাথে দুজনেই কফিটা শেষ করার পর তড়িঘড়ি প্রবাল বলে উঠেছিল, এবার উঠতে হবে, প্রায় 8:30। হেঁটে কিছুটা গিয়ে তারপর বাস স্ট্যান্ড। মিমি সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল, হ্যাঁ হ্যাঁ, অনেকটা দেরি করিয়ে দিলাম, এইবার দিচ্ছি। বলেই একটা কাগজ এগিয়ে দিয়েছিল। কাগজটা হাতে নিয়ে পড়তে গিয়ে প্রবালের মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে উঠেছিল। কি কি হলো, ভালো লাগেনি? প্রবাল মুখ তুলে তাকিয়ে বলেছিল, এসব কি লিখেছো? ভালোবাসি মানেটা কি? কেন, যেটা লিখেছি ওটাই বলতে চাই। প্রবাল অবাক হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, এটা তুমি ঠিক করোনি এভাবে আমাকে ডেকে। কলেজে আলাদাভাবেও বলা যেত। আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসতে পারি না, কারণ আমি। প্রবালকে থামিয়ে মিমি উত্তেজিত হয়ে বলতে শুরু করেছিল, কেন, কি এমন কারণ, কি কম আছে আমার মধ্যে? বিষয়টা কম বেশি নয়, একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে না। আমি অন্য একজনকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই রাগে মিমির সর্বাঙ্গ রাগে জ্বলে উঠেছিল। মিমির চোখ দুটো তখন রাগে রীতিমতন লাল। এসব বলে প্রবাল চলে যেতে উদ্যত হতেই মিমি আবার তার পথ আটকে দাঁড়িয়েছিল। দরজার দিকে ছুটে গিয়ে বলেছিল, না, অন্তত অন্তত একটিবার আমার কথাটা শোনো, অন্তত একটিবার শোনো। প্রবাল তক্ষুনি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল মিমিকে। না, আর না। রাগে দিক বিদিক শূন্য হয়ে মিমি টেবিলের উপর থেকে ফুলদানিটা নিয়ে সজোরে চালিয়ে দিয়েছিল ওর মাথায়। প্রচণ্ড আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েছিল প্রবাল। প্রবালকে রক্তাক্ত দেখেও নিজের রাগ সামলাতে পারছিল না মিমি, হুঁশই ছিল না তার। সম্বিত ফিরল পরক্ষণে। কি করেছে বুঝতেই ঝুঁকে পড়ল ওর উপর। তারপর প্রবাল প্রবাল করে ডাকতে আরম্ভ করল। রক্তে ভেসে যাচ্ছিল ঘরের মেঝেটা। কি করবে, কাকে ডাকবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে আগে দরজার লকটা লাগিয়ে দিয়েছিল। মুহূর্তের মধ্যেই কুবুদ্ধি খেলে গিয়েছিল মাথায়। আবার ঝুঁকে পড়ে প্রবালকে একবার দেখে নিয়ে ভেবেছিল, না, সরিয়ে ফেলতে হবে। ওই অবস্থাতেই টানতে টানতে ওর দেহটা স্টোর রুমে নিয়ে গেল কষ্ট করে। তারপর কি করবে ভাবতেই ফ্রিজারটা নজরে পড়েছিল। সর্বশক্তি দিয়ে টেনে ঢাকনাটা সরিয়ে তারপর প্রবালকে ওখানে কি করে ঢোকানো যায় ভাবতে ভাবতেই কলিং বেলের শব্দ পেয়েছিল। চমকে উঠেছিল মিমি। শীতকালের সন্ধে তো দরদর করে ঘামছিল সেদিন। আবারও কলিং বেলের আওয়াজ। তখন সে দরজা খোলার অবস্থায় ছিল না, পাথর হয়ে দাঁড়িয়েছিল স্টোররুমের এক ধারে। পরক্ষণেই দরজা খোলার আওয়াজ। দরজা খোলার আওয়াজ পেয়ে মিমি যেন আরেকটু দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। এ কি ফুলি, তুই তুই এখানে কি করছিস? তোকে না আজকে ছুটি দিয়েছে? ফুলি কিন্তু কিন্তু করে উত্তর দিয়েছিল, আসলে কর্তাবাবু তোমাকে ফোনে পাচ্ছিল না গো, তাই তো আমাকে আসতে বলল। ফুলির কথায় বুঝতে অসুবিধা হলো না ফোনটা যে সাইলেন্ট আছে। তৎক্ষণাৎ ফুলিকে উত্তর দিয়েছিল,
আচ্ছা, হয়েছে, এবার বাড়ি যা, আমি ফোন করে নেব ওদের। কিন্তু ফুলি সেই নাছোড়বান্দা, বাবা নাকি ওকে বলে দিয়েছে এখানে থাকতেই হবে, তাইও যাবে না। মাথা ক্রমশ গরম হয়ে উঠছিল মিমির। অন্যদিকে ফুলি বিষয়টা লক্ষ্য করতে চিৎকার করে উঠেছিল। ও দিদি গো, এত রক্ত এলো কোত্থেকে? তোমার কি হাত পা কেটে গেছে নাকি গো? শিগগিরই আমাকে দেখাও দেখি, কোথায় কেটেছে? ফুলি এগিয়ে আসতেই মিমি ধমকে উঠল, কিন্তু ফুলি এদিকে থামবার পাত্রী নয়। এগিয়ে এসে জোর করেই হাতটা দেখতে চেয়েছিল। তারপর তাকিয়েই দেখেছিল হাতে রক্ত লেগে আছে ঠিকই, তবে কাটার কোনো চিহ্ন নেই। অবাক হয়ে মেঝের দিকে তাকাতেই রক্তের চিহ্ন স্টোর রুম পর্যন্ত গেছে দেখে এক মুহূর্ত অপেক্ষা না করে ওইদিকে ছুট লাগিয়েছিল। মিমিও প্রায় তক্ষুনি পেছন পেছন। দাঁড়া দাঁড়া বলছি, ওদিকে যাবি না। বলতে বলতে ছুটে গিয়েছিল সেদিন। ঢুকে প্রবালের নিথর দেহটা চোখে পড়তেই পর মুহূর্তে আবার চিৎকার। একে অসময়ে এসে পড়েছে, তার উপর আবার চিৎকার, সব মিলিয়ে মাথায় আগুন উঠে গিয়েছিল মিমির। ওর মুখ চেপে ধরে বলেছিল, চুপ, একদম চুপ। দৌড়ে পালিয়ে যেতে চাইছিল ফুলিও। মিমির মাথায় সেদিন খুন চেপেছিল। কথায় বলে না, মানুষের সময় খারাপ থাকলে যা হয়। ফুলি দরজার কাছে প্রায় পৌঁছে গেছে, ঠিক তখনই মিমি হাতে তুলে নিয়েছিল টেবিলের উপরে রাখা ছুরিটা। তারপর সজোরে ছুরি মেরেছিল ফুলিকে লক্ষ্য করে। কি অভ্যর্থ নিশানা! সোজা লেগেছিল ওর পিঠে, খানিকটা গেঁথে গিয়েছিল পিঠের পিছনে। যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে বসে পড়েছিল ফুলি। তারপর আবার ওর কাছে গিয়ে মুখ চেপে ধরে একইভাবে ছুরিটা আবার গেঁথে দিয়েছিল ওর পিঠে। তারপর প্রবালের মতোই ওর দেহটা টেনে নিয়ে এসেছিল স্টোর রুমে। রক্ত জমাট বেঁধেছিল সারা ঘরে। মুছে দিয়ে সেই কাপড়টা ভালো করে ধুয়ে রেখে দিয়ে এসেছিল বাথরুমে। কাপড়টা রেখে আবার স্টোর রুমের দিকে এসেছিল। ফ্রিজারটা খোলাই ছিল। প্রবালের মৃতদেহটা অতি কষ্টে টেনে টেনে ঢুকিয়েছিল ফ্রিজারে। তারপর ফুলির দেহটাও একইভাবে টেনে হিঁচড়ে ঢুকিয়েছিল ফ্রিজারে। ভেতরে রেখে বন্ধ করে দিয়েছিল ফ্রিজারের ঢাকনা। তখন রাত প্রায় 10:30 বেজে গেছে। ফ্রিজারের মুখটা ভালো করে বন্ধ করেই পেছন ফিরে বেরিয়ে আসতে গিয়েই পাটা একটা ভাঙা চেয়ারে লেগে চিত হয়ে পড়েছিল মেঝের উপর। মাথার পেছনে তীব্র ব্যথা অনুভূত হয়েছিল সেদিন। ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। সব মনে পড়তেই আতঙ্কে চোখ মুখ শুকিয়ে এলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো বাজে স্বপ্ন দেখছে। মাথায় চোট পেয়ে সাময়িকভাবে স্মৃতিভ্রষ্ট হয়েছিল মিলি। ওই জন্যই ডক্টর থেকে স্ক্যান করতে বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব। নিজের মধ্যে পাপবোধ কাজ করতে থাকলো। কদিন আগেই যেটা রাগে অন্ধ হয়ে গিয়ে করে ফেলেছিল মিমি, আজ সেটার জন্য কষ্ট, দুঃখ, ভয় সব মিলিয়ে গলার কাছে দলা পাকিয়ে উঠতে থাকলো। না, সে তো ইচ্ছে করে করেনি এসব। কি করে সে খুন করতে পারে? না না, সে তো মানুষ খুন করতে পারে না। কিন্তু ওই ছায়া দুটোর থেকে যে আর নিস্তার নেই তার। বিনা দোষে মরতে হয়েছে ওদের। পাপবোধ মিলিকে কুড়ে কুড়ে খেতে লাগলো। পাপের শাস্তি যে তাকে পেতেই হবে। কিন্তু সে তো বাঁচতে চায়। মনে মনে ভাবলো তার কি দোষ, ওরাই তো সব ভুল করলো। প্রবাল আজ ওকে ভালোবাসলে এদিন কাউকে দেখতে হতো না। হঠাৎ দেখল ফ্রিজার থেকে একটা মাথা উঠে আসছে তার দিকে। চোখের সামনে এসব কি সত্যি না মিথ্যে, নাকি সব স্বপ্ন? এক এক করে বেরিয়ে এলো প্রবাল, তারপর ফুলি। না না, ওরা তো মৃত, কি করে বেরিয়ে আসতে পারে ওরা? এক পা করে মিলির দিকে এগিয়ে আসছে তারা স্থির দৃষ্টিতে। কি নৃশংস চাহনি! প্রবালের চোখ দুটো টকটকে লাল, আর ফুলির ঠোঁটের ধার ঘেঁষে বেরিয়ে পড়ছে রক্তের ধারা। মোমবাতি কখন নিভে গেছে খেয়াল নেই, তবুও
স্পষ্ট দেখতে পাচ্ছে তাদের। স্টোররুমের ভেতর গুমুট অন্ধকার, পাশের ঘরে আলো আছে। ওদিকেই পালাতে হবে, না হলে মুক্তি নেই। প্রাণপণে দৌড়ে গেল ওইদিকে, কিন্তু হায় ঈশ্বর, আলো নিভে গেল। নিজের সর্বশক্তি দিয়ে গলায় জোরে এনে মিমি বলল, সামনে আসবে না কিন্তু। আমি আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। চিৎকার করে হেসে উঠল প্রবাল। উফ, কি বিভৎস হাসি! কান ফেটে রক্ত বেরিয়ে যাওয়ার উপক্রম। ওরা ক্রমশ এগিয়ে আসছে ধীর পায়। মিলিও একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। তারপর কিছু মুহূর্ত পরে অন্ধকারে যা হাতের সামনে পাচ্ছিল ছুঁড়ে মারতে শুরু করেছিল, কিন্তু কিছুই ওদের শরীর স্পর্শ করছিল না। ওদের মুখে তখনও ম্লান হাসি। মিমির শরীরে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। দিক বিদিক শূন্য হয়ে মিমি দরজা খুলে পালানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু বহুবার চেষ্টাও ব্যর্থ হলো। তারপর, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও বলে যতবার চিৎকার করলো ততবার প্রবাল অট্ট হাসিতে ফেটে পড়ছিল। মনে হচ্ছে ফ্ল্যাটটা জগতের বাইরে পৌঁছে গেছে, বাস্তবে আর এসবের অস্তিত্ব নেই। মিমির বুঝতে অসুবিধা হলো না যে তার এত চিৎকার কোনো দিন আর বাইরের জগতে আর পৌঁছবে না। ঘরের চার দেওয়ালে আটকে সেসব ধ্বনিত হয়ে ফিরে আসছে বারবার। এভাবেই পালাতে পালাতে রান্নাঘরের দিকে পৌঁছে গেল মিমি। হাতের সামনে থাকা বাটি, থালা, বাসন ছুঁড়ে মারতে আরম্ভ করলো ওদের উদ্দেশ্য করে। ওরা ক্রমশ এগিয়ে আসছে তার দিকে, এবার খুব কাছে। না, না। দৌড়ে সরে যেতে যাবে, তক্ষুনি একটা ঝুড়িতে হোঁচট খেয়ে অন্ধকারে পড়ল একটা শক্ত কিছুর উপর। হাতরে বুঝতে পারলো সেটা ছুরি রাখা স্ট্যান্ডটা। পরক্ষণেই হাতে তুলে নিল সেটা। একটা ছুরি ওদের দিকে তাক করে হাতটা তুলে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কাছে আসবে না, একদম কাছে আসবে না। আমি নিজেকে শেষ করে দেব, নিজেকে আমি শেষ করে দেব। ফুলি এতক্ষণে বিশ্রী একটা আওয়াজ করে চিৎকার করতে শুরু করল। কান চেপে ধরল মিমি। কি কর্কশ শব্দ! তারপরই এগিয়ে এসে চেপে ধরল মিমির হাতটা। হিম শীতল বরফের মতো ঠান্ডা একটা হাতের স্পর্শে মিমির শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠেছিল। নিজের হাতের উপর তার আর ভরসা ছিল না। মিমি নিজের হাতটা আস্তে আস্তে নিজের দিকেই বেঁকে আসছিল। প্রবাল ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এবার প্রবালের মুখটা মিমির একদম মুখের সামনে। আমি তখনও বেঁচে ছিলাম, তুমি সবটা জানতে, সবটা, তবুও একবার আমায় বাঁচানোর চেষ্টা করলে না। এর শাস্তি আজ তুমি পাবেই। আবার বিকট হাসি। এবার ফুলি তার হাতটা ঘুরিয়ে এক ছটকায় ভেঙে ফেলল। হাত থেকে পড়ে গেল ছুরিটা। প্রবল যন্ত্রণায় আর্তনাদ করে মিমি মাটিতে বসে পড়ল। তারপর প্রবাল ছুরিটা নিয়ে সজোরে গেঁথে দিল তার পেটে। মুখ দিয়ে গল গল করে কিছুটা রক্ত ছিটকে বেরিয়ে আসলো। ছুরিটা ঢুকে গেল মিমির পেটের নরম মাংস ভেদ করে। ছিটকে বেরোনো রক্ত এসে লাগলো ফুলির গায়ে। ফুলি তখন অট্ট হাসিতে ফেটে পড়েছে। কাটা জায়গায় দিয়ে হাত ঢুকিয়ে পেটের নাড়ি ভুঁড়ি বের করে আনতে থাকলো। কি ভয়ানক, নৃশংস! বিকট চিৎকারে গম গম করে উঠল পুরো ফ্ল্যাট। মিমির আর্তনাদের শব্দ ফ্ল্যাটের দরজা ভেদ করে বাইরে পৌঁছল। পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি মেঝের উপর উপচে পড়ে রইল। রক্তে ভেসে গেল মেঝের চারদিক। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো মিমির। ওই রকম ভাবে মেঝেতে পড়ে রইল মিমি। আর আস্তে আস্তে প্রগাঢ় কালো অন্ধকারে মিলিয়ে যেতে থাকলো প্রবাল আর ফুলি। আপনারা এতক্ষণ শুনছিলেন
সুনন্দিতা দেবনাথের উন্মার্গ গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের গল্প পাঠে সূত্রধরের ভূমিকায় ছিলেন পিনাকি, কথকের ভূমিকায় ছিলেন ব্রতদীপ, মিমির চরিত্রে ঈশিতা, ফুলি ও অন্যান্য মহিলা চরিত্রে তৃষা, ভূতের ভূমিকায় তৃষা, অন্যান্য পুরুষ চরিত্রে ব্রতদীপ। সাউন্ড ডিজাইন ও এডিটিং শুভায়ন, পোস্টার ডিজাইন কভারম্যান অভিব্রত। এরকম আরও গল্প শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস।